যেই লাল সবুজের যেই দেশটির মুক্তির কথা বলেছেন, সেই দেশে সেই শহীদ শরীফ ওসমান হাদি ফিরেছেন, কিন্তু তিনি ফিরেছেন নিথর দেহে। দর্শক, আমরা যুক্ত হয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিছুক্ষণ আগে লাল সবুজের পতাকাবাহী যেই লাল সবুজের পতাকাবাহী যে বিমান, সেই বিমানে করে তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই রানওয়ে সেটি স্পর্শ করেছেন এবং এরপর তাকে কিন্তু তোলা হয়েছে অ্যাম্বুলেন্সে, এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটি 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 ইনকিলাব মঞ্চর পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে, শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, কিন্তু সেটি কিছুটা পরিবর্তন হয়েছে এবং যেটি আমরা এখন শুনতে পাচ্ছি যে তাকে নিয়ে যাওয়া হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এবং আমরা দেখছি যে এর জন্য এই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবং যেটি আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা তারা কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদির যে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটিকে ঘিরে রেখেছেন এবং নিরাপত্তা দিচ্ছেন। যেটি দেখা যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনাল, সেই কার্গো টার্মিনালের গেট ব্যবহার করেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যাবার কথা। এভাবেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকল পক্ষ কিন্তু এখানে অপেক্ষমান আছে। এবং যেটি দেখা যাচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদিকে কিন্তু একটা বিশাল বহর করে বিমানবন্দরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটি আমরা আগ থেকেই জানতে পেরেছিলাম যে এই কয়েকটি বিকল্প রুটের কথা বলা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, যার মধ্যে কিন্তু এই ঢাকা যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে এই শহীদকে নিয়ে যাবার কিন্তু একটা বিকল্পও কিন্তু বলা হচ্ছিল। এবং আমরা যে এখানে কার্গো টার্মিনালের বাইরের গেটে রয়েছি, সেইখানে আমরা দেখছি যে এই শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমান, সেটি কিন্তু অবতরণ করার পর তার যে বহনকারী গাড়িবহর সেটি কিন্তু এই এই এখন আমরা দেখছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। যেটি যেটি দর্শক, যেটি আপনাদেরকে জানাতে পারি সেটি হলো যে শরীফ ওসমান হাদি তিনি লিখেছিলেন যে, হে শকুনেরা, তোমরা ইচ্ছে মতো আমাকে ছিঁড়ে খেও, দোহাই শুধু আমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। আমরা দেখছি যে এই সপ্তাহখানেক আগে এই পবিত্র জুমার নামাজের পরে উনি যখন জুমার নামাজ শেষ করে যখন বের হয়েছিলেন, তখন কিন্তু এই শরীফ ওসমান হাদিকে এই জুমার নামাজের পর কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছিল। এবং এরপরই কিন্তু তাকে সংকটাপন্ন অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে, প্রথমত ঢাকা মেডিকেল কলেজে, এভার কেয়ার হাসপাতালে, এবং তাকে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। কিন্তু এই কয়দিন এক ধরনের কোমায় নিদ্রাচ্ছন্ন থেকে সেই শহীদ, তার যে আকাঙ্ক্ষা, তার যে সৃষ্টিকর্তার সঙ্গে দেখা করার যে আকাঙ্ক্ষা, তিনি কিন্তু সেখানেই ফিরে গেছেন। এবং এরপর কিন্তু তাকে আবার এই বাংলাদেশের মাটিতে নিয়ে আসা হয়েছে। এবং যেটি আমরা দেখছি আজকে সবাই যেই নামটি হতে চাইছেন শহীদ শরীফ ওসমান হাদি, সারা বাংলাদেশ আজকে যে কারণে উত্তাল, সেই শহীদকে কিন্তু আজ এই কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। এবং এই যে
তার যে একটা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশের জন্য, এই জাতির জাগরণের জন্য, এই এই ভূখণ্ডের সার্বভৌমত্বের জন্য শাহাদাত বরণ করা, তিনি কিন্তু সেটি করেছেন। এবং আজকে উনি কিন্তু শাহাদাত বরণ করার আগেই কিন্তু বলেছেন যে উনি শঙ্কা করেন, কিন্তু একই সঙ্গে উনি কিন্তু এও বলেছেন যে উনি শাহাদাতেরও আকাঙ্ক্ষা করেন। তো এই যে পরিস্থিতি, সেখানে কিন্তু শরীফ ওসমান হাদী তাকে যারা ভালোবাসে, এই দেশকে যারা ভালোবাসে, তাদের জন্যও কিন্তু তিনি আদর্শ রেখে গেছেন, তাদের জন্যও তার বক্তৃতা রয়েছে। তিনি বলেছেন যে এই সার্বভৌমত্বের লড়াই, এই সাংস্কৃতিক যে আগ্রাসন, সেখান থেকে বাঙালি মুসলমানদের যে মুক্তির লড়াই, সেই লড়াই তিনি সূচনা করেছেন। তিনি যদি গুলিবিদ্ধ হনও, তিনি যদি শাহাদাত বরণ করেনও, তার সাথীরা যেন এই লড়াইকে জারি রাখে, এই লড়াইকে যেন অব্যাহত রাখে। এই যে একটা বেদনাবিধুর পরিস্থিতি, সেইখানে আমরা দেখলাম যে লাল সবুজের পতাকাবাহী যে বিমান, সেই বিমানে করেই তিনি নামলেন। এবং তিনি যখন নামলেন, তাকে আমরা দেখেছি যে খুব একদম একটা নর্মাল যে কফিনে, সেটিতে করেই কিন্তু তাকে নামানো হয়েছে। এবং উনাকে একজন, আমরা ফেসবুক পোস্টে দেখতে পাই, উনাকে একজন যখন ফেসবুক পোস্টে হুমকি দিচ্ছিল যে এই হাদির জন্য একটা উন্নত মানের কফিন রেডি রাখো, তখন কিন্তু এই শরীফ ওসমান হাদী বলেছেন যে তিনি হারাম খাননি যে তার শরীর এত মোটা তাজা হবে, তার জন্য নর্মাল একটি কফিনই কিন্তু যথেষ্ট। এবং আমরা দেখলাম সেই সাদামাটা এক কফিন, যেটিতে লাল সবুজের পতাকা মোড়ানো, এবং সেই কফিনে করেই কিন্তু তিনি ফিরলেন। এবং তিনি যখন ফিরলেন, তখন বাংলাদেশের বুকে সন্ধ্যা, এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বুকেও কিন্তু সন্ধ্যা। আমরা দেখছি যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হচ্ছে, তার গাড়িবহরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইখানে যেটি কিন্তু আমাদের শুরু থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এক ধরনের আমাদেরকে ধন্দে রেখেছিল, হয়তো তারা খুব দ্রুত এই শহীদকে যাতে বহন করতে পারেন, এই কারণেই হয়তো তারা বলেছিল যে অনেকগুলো বিকল্প রাখা হয়েছে এই শহীদ শরীফ ওসমান হাদীকে বহন করার জন্য। দর্শক, জানিয়ে রাখি যে গেল শুক্রবার উনি গুলিবিদ্ধ হবার পর ওনাকে প্রথমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভার কেয়ার হাসপাতালে, এবং এরপর যে উন্নত চিকিৎসার জন্য তার পরদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয়। এর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তার পরিবারের সদস্যরাও যার পরনায় চেষ্টা করেছেন, কিন্তু যার শাহাদাতের আকাঙ্ক্ষা, তিনি তো তার সৃষ্টিকর্তার সাথে মিলবেনই, যে কারণে আজ আমরা দেখছি যে তিনি শহীদ হয়ে ফেলেছেন। এবং তার কফিনে মোড়ানো কিন্তু সেই লাল সবুজের পতাকা। এই লাল সবুজের বাংলাদেশে তিনি একটা ভিন্ন ধারা তৈরি করতে চেয়েছিলেন। শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন এক মধ্যবর্তী যে মধ্যবিত্ত যে শ্রেণী বাংলাদেশের, সেই মধ্যবিত্ত শ্রেণীর জন্য এক ধরনের জাগরণ। বিশেষ করে উনি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন কিছু যোগ করতে চেয়েছিলেন। উনি যেইভাবে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তাই বাংলাদেশের মানুষ দেখেননি। উনি ক্রাউড ফান্ডিং, অর্থাৎ মানুষের সাহায্য সহযোগিতায় কিন্তু তিনি শুরু করেছিলেন এই নির্বাচনী প্রচারণা। এবং তিনি বলেছিলেন যে যারা গরিব মানুষ আছেন, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছেন, যারা প্রভাবশালী নয় কিন্তু এবং টাকাওয়ালা নয়, এই ধরনের মানুষেরাও যারা যোগ্য, তারা যে আইন প্রণেতা হতে পারে, উনি সেই লড়াইয়ে সামিল হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে তার যে নির্বাচনী প্রচারণায় যেখান থেকে উনি আজ শহীদ হয়েছেন, সেই নির্বাচনী প্রচারণায় সেই কত শত স্মৃতি। উনি যেই পথে গিয়েছেন, সেই পথের যে চাওয়ালা, সেই পথের যে একটা ভবনের যে সিকিউরিটি গার্ড, তার সঙ্গে তার যে হাসি মুখ, তার যে বিনিময়, তার যে শুভেচ্ছা বিনিময়, তার যে হৃদ্যতা, এগুলো কিন্তু আজ সারা শহরে, বিশেষ করে ঢাকা ৮ আসনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে স্মৃতি হয়ে আছে। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আমরা দেখেছি যে ঘাতক তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই যে সরিয়ে দেওয়ার চেষ্টা, যেটি তার যারা অনুরাগী রয়েছেন, তাকে যারা ভালোবাসেন, তারা মনে করেন এই যে মধ্যবিত্ত শ্রেণীর তিনি যে একজন মুক্তির দূত হয়ে উঠেছিলেন, বাংলাদেশের যে কলুষিত রাজনৈতিক অঙ্গন, সেখানে যে উনি নতুন একটা ধারা চালু করতে চেয়েছিলেন, উনি যে এই প্রভাবশালী একটা গোষ্ঠীর হাত থেকে এই যারা মধ্যবিত্ত, এই বাংলাদেশের যারা একটা জনসংখ্যার দিক থেকে যারা একটা বড় শ্রেণী, তাদের হাতে ক্ষমতা আনার যে একটা লড়াই করেছিলেন, সৎ শ্রেণীর হাতে ক্ষমতা আনার যে লড়াই করেছিলেন, এই লড়াইটি ওই ঘাতক শ্রেণীর কিন্তু পছন্দ হয়নি।
আচরণে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল। তার যে প্রতিষ্ঠিত কালচারাল যে সেন্টার, ইনকিলাব কালচারাল সেন্টার, তার যে মঞ্চ, সেখানকার সমস্ত সহপাঠীদেরই কিন্তু আমরা কাল তার যখন শহীদ হওয়ার সংবাদ আসে তারপর থেকে কিন্তু আমরা কাঁদতে দেখেছি, তারা হাউমাউ করে কেঁদেছেন। শুধু কি সেই ইনকিলাব কালচারাল সেন্টারের যারা তার সদস্য ছিলেন তারা কেঁদেছেন, আমরা দেখেছি যে গতকাল যে তার এই শহীদ হওয়ার সংবাদ শোনার পর যেভাবে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এবং যেভাবে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ, সেই অগ্নি স্ফুলিঙ্গ সেটি কিন্তু আজও চলমান। এবং আমরা দেখছি যে শুধু এই ঢাকার প্রাণকেন্দ্র নয়, শুধু শাহবাগ নয়, এই পুরো বাংলাদেশ তার জন্য স্লোগান দিচ্ছে। পুরো বাংলাদেশ আজ শরীফ ওসমান হাদি হতে চাইছে। তার যে একটা বিশেষ যে আরও যে গুণ, সেটি হলো সাংস্কৃতিক আগ্রাসনের তিনি কথা বলতেন। শহীদ শরীফ ওসমান হাদি এই যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলতেন, এবং সেটি কিন্তু এই প্রচলিত, তিনি ধর্মভীরু ছিলেন, প্রচলিত ধর্মভীরু শ্রেণীর মতো নয়। তিনি কিন্তু একই সঙ্গে এই বাঙালি মুসলমানের আদর্শ ধারণ করতেন, একই সঙ্গে তিনি বাঙালি মুসলমানদের এমন কথা বলেছেন যা সচরাচর আগে থেকে শোনা যায়নি। সেটি সেই আদর্শর কথা হলো যে তিনি বলেছেন যে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াইয়ে তারা সেদিনই জিতবে যখন তারা সংস্কৃতিতে নতুন এবং সৃষ্টিশীল কিছু আনবে, যখন তারা যোগ্যতা বাড়াতে পারবে। এই যে নানাবিধ তার স্মৃতি, তার প্রতিটি বক্তব্য, সেগুলো কিন্তু আজ সবার কাছে স্মৃতি হয়ে আছে। সবার কাছে কিন্তু আজ কিন্তু স্মৃতি এবং সবার কাছে বেদনার বিষয়বস্তু হয়ে হচ্ছে। তারা এই সমস্ত বক্তব্যগুলো তার স্মৃতি রোমন্থন করতে করতে তারা কাঁদছেন। এবং আজকের যে প্রজন্ম, তারা তো নিজেরা হাদি হতে চাইছেন, একই সঙ্গে আজকের যে মায়েরা তাদের যে ছোট্ট সন্তান তার ঘরে, সেই সন্তানকে হাদি বানাতে চাইছেন। এবং এই আজকের এই জাতি, তারা এই বিষয়ে একাট্টা যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং এই বাংলাদেশের সমৃদ্ধি, এই বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়ার জন্য আজ ঘরে ঘরে হাদি দরকার। এবং যেটি বলছিলাম যে এই শহীদ, এই শরীফ ওসমান বিন হাদি, তিনি এক নতুন বাংলাদেশের কথা বলতেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি তো এই জুলাইয়েরই একজন যোদ্ধা, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই যোদ্ধারা যেভাবে বিভিন্ন তাঁবুতে তাঁবুতে ভাগ হয়ে গেল, ঐক্যের বদলে বিভিন্ন রাজনৈতিক দলে যখন ভাগ হয়ে গেল, তখন এই শহীদ শরীফ ওসমান হাদি উনি দাঁড়িয়ে গেলেন ঐক্যের প্রতীক হিসাবে। এবং যেটি দেখা গেল, এই শহীদ শরীফ ওসমান হাদি এই যে তার শাহাদাতের খবর শুনে, তার উপর আক্রমণের খবর শুনে প্রতিটি রাজনৈতিক তাঁবু থেকে যেভাবে নিন্দা জানানো হয়েছে, যেইভাবে উদ্বেগ জানানো হয়েছে এবং যেইভাবে সহমর্মিতা জানানো হয়েছে, তাও বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং কয়েক দফা 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ